14 মার্চ শেখ মুজিব ও তার 9 সদস্য ঢাকায় ফিরে আসেন। ততক্ষণে নতুন ষড়যন্ত্রের সূচনা হয়েছে। সারা দেশব্যাপী আইয়ুব বিরোধী বিক্ষোভ তখন তুঙ্গে। আইয়ুবের ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্রমশ কমে আসছে। 1968 সালে জানুয়ারিতে প্লুমনারি এম্বোলিজমে আক্রান্ত হওয়ার পর তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এতে করে তার কর্মক্ষমতা বিশেষভাবে হ্রাস পায়। তিনি আর আগের মতো সবখানে যেতে পারছেন না, সংযোগ রক্ষা করতে পারছেন না প্রয়োজন মতো। সামরিক বাহিনীর সদস্যবিন্দু ও ইউনিটগুলো থেকে শারীরিক অসুস্থতার কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। শাসনকার্য পরিচালনার জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন গুটি কতক জি হুজুর টাইপ আমলার উপর। প্রতিদিনের রুটিন কাজগুলো সংক্ষিপ্ত করে সম্পাদন করতে হচ্ছিল তাকে। এ অবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করলেন চক্রান্তকারী ক্ষমতা লিপ্সু জেনারেলগণ। তাদের সাথে হাত মিলান জনাব ভুট্টো এবং আইয়ুব বিরোধী বেসামরিক আমলাতন্ত্রের সদস্যবিন্দু। আইয়ুব বিরোধী চক্রান্তের নেতৃত্ব দেন তারই নিযুক্ত সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। 1958 সালে জেনারেল আইয়ুব খান যখন সেনাপ্রধান হিসেবে জনাব ইস্কান্দার মির্জাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতার দখলের চক্রান্ত আঁটছিলেন, তখন তরুণ সেনা অফিসার ইয়াহিয়া খান ছিলেন তার বিশেষ অনুগত একজন স্টাফ অফিসার। অত্যন্ত দক্ষতার সাথে আইয়ুবের ক্ষমতা দখলের নীল নকশা প্রণয়ন করে রাষ্ট্রপতির বিশেষ আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। তারই ফলশ্রুতিতে 1966 সালে জেনারেল মুসা খান সামরিক বাহিনী প্রধানের পদ থেকে অব্যাহতি নেবার পর অনেককে সুপারিশ করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। আইয়ুব খানের ধারণা, ইয়াহিয়া ছিলেন সহজ, হালকা মেজাজের আরামপ্রিয় একজন সামরিক অফিসার, যার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। ভেবেছিলেন স্বীয় শাসন টিকিয়ে রাখতে জেনারেল ইয়াহিয়ার মাধ্যমে সেনাবাহিনীর উপর তিনি তার নিয়ন্ত্রণ রাখতে পারবেন অতি সহজে। কিন্তু তার সেই ভাবনা মিথ্যা প্রমাণিত হলো। সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে একদিকে জেনারেলদের নিয়ে ইয়াহিয়া খান তার ক্ষমতা দখলের নীল নকশা নতুন করে তৈরি করতে গোপনে বৈঠকে মিলিত হয়। অপরদিকে জেনারেল ফিরজাদার মাধ্যমে ভুট্টোকে উৎসাহিত করে আইয়ুব বিরোধী কোনো আন্দোলন জোরদার করে তোলার জন্য। জেনারেলদের পরোক্ষ আশীর্বাদ পুষ্ট হয়ে জনাব ভুট্টো সরাসরিভাবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন ও আইয়ুব বিরোধী আন্দোলন গড়ে তুলতে অত্যন্ত উৎসাহী হয়ে ঝাঁপিয়ে পড়েন। প্রভাবশালী বেসরকারি আমলা জনাব আজিজ আহমেদ ও তার অনুসারীরা আইয়ুব বিরোধী প্রচারণা অতি চতুরতার সাথে ছড়িয়ে দিলেন সরকারি আমলাদের মধ্যে। প্রশাসনের একটি অংশকে আইয়ুব শাহীর বিরুদ্ধে খেপে তুলতে সক্ষম হয় সেই প্রচারণায়। উপরন্তু দেশের সার্বিক পরিস্থিতি অবনতি সম্পর্কে মেজর জেনারেল আকবরের নির্দেশে এমন সব তথ্য প্রেসিডেন্টকে জানানো হচ্ছিল, এতে ক্রমশই আইয়ুব খান হয়ে পড়েছিলেন আশাহীন ও দুর্বল। হারিয়ে ফেলেছিলেন আত্মবিশ্বাস। এহেন পরিস্থিতিতে 19 মার্চ জেনারেল ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তান থেকে ডেকে পাঠালেন জেনারেল মোজাফফরউদ্দিনকে। একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হলো জেনারেলদের। বৈঠকে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল গুল হাসান সবার তরফ থেকে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়ার কাছে প্রস্তাব রাখলেন, আমরা দেশের অবস্থার অবনতি আর সহ্য করব না। দেশের অখণ্ডতা আজ হুমকির সম্মুখীন। আইয়ুব প্রশাসন আজ সম্পূর্ণরূপে অকেজ। এই পরিস্থিতিতে আপনার নেতৃত্বে মার্শাল ল জারি করা ছাড়া দেশকে বাঁচানো আর কোনো পথ নেই। আপনি যত সত্বর সম্ভব আপনি যত সত্বর সম্ভব দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করুন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 25 মার্চ দেশে সামরিক শাসন জারি করা হবে। গোপনে এই বৈঠকের পর ইয়াহিয়া খান জেনারেল আইয়ুবকে পরিষ্কারভাবে জানিয়ে দেন, আমরা পরিস্থিতির অবনতি আর দেখতে চাই না। 25 মার্চের মধ্যে আপনারা যা করে ফেলুন। আইয়ুব খান পরিস্থিতির উন্নতির জন্য শেষ চেষ্টা স্বরূপ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের গভর্নর বদল করে, কিন্তু তাতেও অবস্থার কোনো পরিবর্তন হলো না। 24 মার্চ জেনারেল রাও ফরমান আলী জেনারেল মুজাফফরউদ্দিনের সাথে রাওয়ালপিন্ডি গমন করেন। জেনারেল ইয়াহিয়া খানের সাথে জেনারেলদের মিটিং হলো। অনেক ফরমেশন কমান্ডাররা উপস্থিত ছিলেন সেই গুরুত্বপূর্ণ মিটিং। মার্শাল প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার পর তারা সবাই মিলে প্রেসিডেন্ট হাউসে গেলেন। সেখানে প্রেসিডেন্ট আইয়ুব, আলতাফ, গওহর এবং শিদা হাসান অপেক্ষা করছিলেন। আলোচনার প্রথমে প্রেসিডেন্ট দৃঢ়তার সাথে বললেন, এখন দেখেছি মার্শাল ল ছাড়া কোনো উপায় নেই। আলবত ইয়াহিয়া খান বলেন,
প্রেসিডেন্ট আইয়ুব ভেবেছিলেন তার নেতৃত্বে মার্শাল্লাহ জারি হবে, কিন্তু ইয়াহিয়া খান দৃঢ়তার সাথে বললেন, মার্শাল্লাহ সামরিক বাহিনীর লোকদের নেতৃত্বে হবে। একথা শুনে আইয়ুব খান বললেন, আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি পদত্যাগ করছি। আইয়ুব খানের বক্তৃতা রেকর্ড করা হলো। 24শে মার্চ ইয়াহিয়া ভুট্টোর সাথে দেখা করে বললেন, আইয়ুব খান ব্যর্থ হয়েছে, আমি ক্ষমতা গ্রহণ করেছি, এখন তোমাদের মতামত কি? অত্যন্ত দ্রুততার সাথে ভুট্টো সত্য সাপেক্ষে সমর্থন জানালেন। 25শে মার্চ রাতে আইয়ুবের রেকর্ডকৃত বক্তৃতা জাতির উদ্দেশ্যে প্রচার করা হলো। আইয়ুব পদত্যাগের কথা ঘোষণা করলেন। সামরিক শাসন জারি হলো। জেনারেল ইয়াহিয়া খান হলেন প্রধান সামরিক আইন প্রশাসক। শাসনতন্ত্র স্থগিত করার সামরিক ফরমান জারি হলো। সামরিক শাসন জারি করার যৌক্তিকতা বয়ান করতে গিয়ে প্রেসিডেন্ট আইয়ুব তার বক্তৃতায় বলেন, প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সার্বিক বিশৃঙ্খলার জন্য এই সামরিক শাসন বাধ্য হয়ে জারি করা হলো। 11 বছর আইয়ুব শাহীর ঘোষণা 11 বছর আইয়ুব শাহীর শাসনের ফলে দেশের অবকাঠামো যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, তখন প্রভাবশালী ফিল্ড মার্শাল অত্যন্ত অসহায়ের মতো বললেন, রাষ্ট্রপতি হিসেবে দেশের ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখতে চাই না বলেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ইতিহাসের অমোঘ নিয়মে স্বৈরাচারের কি করুণ পরিণতি! দেশের সার্বিক পরিস্থিতিতে, বিশেষ করে গোল টেবিল বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সামরিক শাসন জারি ও সেনাপ্রধান ইয়াহিয়া খানের নেতৃত্ব গ্রহণ দেশবাসী খুব একটা বিস্মিত হয়নি। এই জন্য ছিল অনেকটা অপধারিত পরিণতি। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজে পাওয়ার প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন স্বৈরাচারী একনায়কতন্ত্র অস্ত্রশক্তির জোরে জাতির উপর এক ফেসে সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। গোলটেবিল বৈঠকে ব্যর্থতার পর আইয়ুব খানের কাছেও সামরিক শাসন জারি করা ছাড়া আর কোনো পথ ছিল না। আইয়ুব বিরোধী প্রচণ্ড গণবিক্ষোভের মুখে আইয়ুব শাহীকে টিকিয়ে রেখে কিংবা আইয়ুব খানের নেতৃত্বে সামরিক শাসন জারি করে অবস্থাকে নিয়ন্ত্রণে আনাও ছিল অসম্ভব। তাই আইয়ুব খানকে সরিয়ে ইয়াহিয়া খানের নেতৃত্বে মার্শাল্লাহ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেন জেনারেলরা। অনেকেই সেই সময় বলতে শুনেছি, নেহায়েত অপরাগ হয়ে নাকি জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করতে বাধ্য হন। কিন্তু 1965 সালের পাক ভারত যুদ্ধের পর থেকে ঘটনাবলী এটাই প্রমাণ করে যে আইয়ুব খানের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান সার্বিক পরিস্থিতির অবনতির সাথে তাল মিলিয়ে জেনারেল ইয়াহিয়া খান ও ক্ষমতালিপ্ত জেনারেলরা ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের নীল নকশা তৈরি করে চলেছিলেন পর্দার অন্তরালে অতি গোপন। ইয়াহিয়া খানের ক্ষমতা দখলের উপাখ্যান কিছুটা আকস্মিক হলেও সাধারণভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন এতে বিস্মিত হলেন না, ঠিক তেমনি অখুশিও হলেন না। সদ্য প্রচারিত সামরিক আইনকে অভিনন্দন না জানালেও নীরবে পরিবর্তনকে তারা মেনেই নিলেন। ক্ষমতা দখলের 24 ঘন্টার মধ্যে জেনারেল ইয়াহিয়া খান জাতির প্রতি প্রদত্ত ভাষণে বললেন, আমি আপনাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমার একমাত্র প্রচেষ্টা হবে অতি সত্বর একটি শাসনতান্ত্রিক সরকার গঠন করে ব্যারাকে ফিরে যাওয়া। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, গঠনমূলক রাজনৈতিক তৎপরতা এবং শান্তিপূর্ণ উপায়ে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু, সৎ এবং পরিচ্ছন্ন কার্যকর প্রশাসন একটি পূর্বশর্ত। নির্বাচিত গণপ্রতিনিধিগণই জাতিকে প্রদান করবেন একটি উপযুক্ত শাসনতন্ত্র এবং তাদের দায়িত্ব হবে সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সব সমস্যার সমাধান করা। যে সমস্ত সমস্যাগুলি আজ জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে, সেগুলোর সমাধানও তাদেরই বের করতে হবে। ইয়াহিয়া খানের এই ভাষণের পর হঠাৎ করে আন্দোলন, স্ট্রাইক অফ বন্ধ হয়ে গেল। ছাত্র ও শিক্ষকগণ সব আন্দোলন পরিহার করে আপন আপন কাজে যোগদান করলেন। এভাবে অখণ্ড পাকিস্তানের রাজনৈতিক পট থেকে শেষ অধ্যায়ের সূচনা হলো। তৃতীয় বিশ্বের অন্যান্য দেশে ক্ষমতা দখলকারী সামরিক সরকার প্রধানদের বক্তব্যের মতো ইয়াহিয়া খানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাকে রাজনৈতিক পর্যবেক্ষকগণ নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলেন। ইয়াহিয়ার শাসন প্রক্রিয়াকে আইয়ুব ছাড়া আইয়ুবী শাসন বলে অভিহিত করলেন অনেকেই। প্রথমে ক্ষমতা দখলকারী জেনারেলরা আইয়ুবী কায়দায় দেশ শাসন করার চেষ্টা করলেন। তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা যথেষ্ট অভাব ছিল, তাই তারা সার্বিক পরিস্থিতির জটিলতা এবং দীর্ঘদিন আইয়ুব বিরোধী আন্দোলনের মধ্যে গড়ে ওঠা জনগণের চাহিদার মূল্যায়ন করতে ব্যর্থ হন। তারা ভেবেছিলেন প্রশাসনিক কাঠামোতে রদ বদল করে প্রশাসন যন্ত্রকে কার্যক্ষম করে তোলাটাই মূল সমস্যা। পূর্ব পাকিস্তানের স্বাধিকারের প্রশ্ন সহ অন্যান্য রাজনৈতিক দাবিগুলো নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে
অতি সহজেই সব সমস্যার সমাধান করতে পারবেন বলে তারা মনে করেন। আইয়ুব আমলের শাসন ক্ষমতা কেন্দ্রীভূত ছিল মুষ্টিমেয় সামরিক ও বেসামরিক আমলার হাতে। আইয়ুবী শাসনের শেষার্ধে প্রেসিডেন্ট জেনারেলদের চেয়ে বেসামরিক আমলাদের উপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে ওঠেন। তার পতনের জন্য এই নির্ভরশীলতা অনেকটা দায়ী। তাই ক্ষমতায় এসে জেনারেলরা বেসামরিক আমলাদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করেন। জেনারেল SGM ফিরজাদা নিয়োজিত হলেন ইয়াহিয়া খানের মুখ্য স্টাফ অফিসার হিসেবে। তার অধীনে নিয়োগ করা হলো ব্রিগেডিয়ার রহিম, মার্শাল অ্যাফেয়ার্স ইনচার্জ অফ ব্রিগেডিয়ার করিম, বেসামরিক বিষয়াদির ইনচার্জ। পরবর্তী পর্যায়ে দুজনই মেজর জেনারেল পদে উন্নীত হন। তারা দুজনই সুপার সচিব হিসেবে সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের উপর কর্তৃত্ব বজায় রাখেন। প্রশাসনিক কোনো ব্যাপারে এই তিনজনের মাধ্যম ছাড়া রাষ্ট্রপতির গোচরে আনা কারো পক্ষে সম্ভব ছিল না। এভাবে জেনারেল ফিরজাদা সমগ্র আমলাতন্ত্রকে প্রেসিডেন্টের সান্নিধ্য থেকে দূরে রাখতে সক্ষম হন। আইয়ুব আমলা উচ্চ পর্যায়ে নিয়োজিত অভিজ্ঞ আমলাদের অনেককে সরিয়ে দেওয়া হয়, অবসর গ্রহণে বাধ্য করা হয় অনেককে, যেমন আলতাফ গওহর, NA ফারুকী, ফিদা হাসান প্রমুখ। এতে সর্বপরিসরে বেসামরিক আমলাতন্ত্র সামরিক জান্তার উপর অসন্তুষ্ট হয়ে উঠলে ক্ষমতা দখলের প্রথম লগ্ন থেকে জেনারেল ফিরজাদা ক্রমশ হয়ে উঠলেন ইয়াহিয়ার মুখ্য পরামর্শদাতা এবং রাজনৈতিক গুরু। সানডে টাইমস তাকে রাসপুটিন হিসেবে আখ্যায়িত করেন। 31শে মার্চ ইয়াহিয়া প্রেসিডেন্ট বনে গেলেন। যুক্তি হিসেবে বলা হলো, নতুন সরকারকে বিদেশি রাষ্ট্রসমূহের স্বীকৃতি দানে কূটনৈতিক জটিলতা দূরীভূত করার জন্য জেনারেল ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট হতে হয়েছে। প্রেসিডেন্ট হয়েও তিনি সামরিক বাহিনীর প্রধান রূপে বলবৎ থাকেন। জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখলের পর একটি বেসামরিক মন্ত্রিসভা গঠন করেছিলেন, কিন্তু ইয়াহিয়া খান বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে অসম্মত হন। ফলে 7ই আগস্ট তিনি যে মন্ত্রিসভা গঠন করেন তাদের সবাই ছিলেন সামরিক বাহিনীর সদস্য। জেনারেল ইয়াহিয়া, জেনারেল ফিরজাদা, এয়ার মার্শাল নূর খান ও এডমিরাল আহসানকে নিয়ে গঠিত হয় ক্ষমতার কেন্দ্র কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন। প্রয়োজন মতো মন্ত্রণালয় থেকে সচিবদের ডেকে পাঠানো হতো পরামর্শের জন্য। ইয়াহিয়া এবং তার জেনারেলরা সবাই মনে করতেন যে সুশৃঙ্খল সেনাবাহিনী তার সাংগঠনিক শক্তি, কার্যকরী জ্ঞান, প্রযুক্তিবিদ্যা এবং সমসাময়িক আধুনিক বিজ্ঞান সম্পর্কে তাদের সচেতনতা, দেশ ও জাতির আধুনিকীকরণ প্রক্রিয়া বেশিরভাবে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। ইতিমধ্যে এয়ার মার্শাল নূর খান শ্রমিক ও ছাত্রদের দাবি দেওয়া সম্পর্কে কতকগুলো সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করলেন। শ্রমিকদের বেশ কিছু দাবি তিনি যুক্তিসঙ্গত বলে মেনে নেন। তিনি তাদের স্ট্রাইক বা ধর্মঘট করার অধিকারকে বৈধতা প্রদান করেন। আইয়ুব শাহীর শিক্ষানীতি বাতিল করে তিনি একটি নতুন শিক্ষানীতি প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদোন্নতি কমিটিতে ছাত্রদের প্রতিনিধি রাখার প্রস্তাবও তিনি উত্থাপন করেন। নূর খানের এই সমস্ত পদক্ষেপ গ্রহণে ইয়াহিয়া খান ও তার কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠেন, শঙ্কিত হয়ে ওঠেন। ক্ষমতাশালী কায়েমি স্বার্থবাদীর দল, ব্যবসায়ী সম্প্রদায়, বেসরকারি আমলা গোষ্ঠী, বিশেষ করে জেনারেল ফিরজাদা ও স্যার জেনারেল হামিদ, জেনারেল ইয়াহিয়া খানকে বোঝানো হলো এয়ার মার্শাল নূর খান তার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে এই সমস্ত অযৌক্তিক দাবি দাওয়া মেনে নিয়েছেন এবং অবাস্তব প্রস্তাবাদী কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশনের বৈঠক উত্থাপন করেছেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনে সন্দেহের উদ্রেক হলো। তিনি ভাবলেন, রাজনৈতিক উচ্চবিলাস চরিতার্থ করার জন্যই নূর খান এই সমস্ত কার্যকলাপে ব্রতী হয়েছেন। এই সন্দেহ থেকে সূত্রপাত হয় ইয়াহিয়া নূর খান দ্বন্দ্বের। তারই ফলশ্রুতিতে জেনারেল ইয়াহিয়া খান ভেঙে দেন কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন। এয়ার মার্শাল নূর খান ও এডমিরাল এহসানকে চিফ অফ এয়ার স্টাফ এবং চিফ অফ নেভাল স্টাফ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদেরকে অবশ্য পরে যথাক্রমে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করা হয়। ইয়াহিয়া খান ঘোষণা করেন, কেন্দ্রে কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তে বেসামরিক একটা মন্ত্রিসভা তিনি গঠন করবেন। পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে 5 জন করে মনোনীত সদস্য নিয়ে গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। আইয়ুব খানের 1962 সালের শাসনতন্ত্রের সংশ্লিষ্ট ধারাকে এক অধ্যাদেশ জারির মাধ্যমে পুনর্বহাল করে প্রাদেশিক গভর্নরদের সেই একই ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হলো। এতে করে প্রাদেশিক শাসন কাঠামোতে দ্বৈততার সূত্রপাত ঘটল, কারণ গভর্নর নিয়োগের পরেও প্রাদেশিক ও জোনাল সামরিক শাসনকর্তারা সরাসরি মুখ্য সামরিক শাসনকর্তা তথা প্রেসিডেন্টের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলতে থাকে।
এই সমস্ত প্রশাসনিক কাঠামোর রদবদল জনমনে সন্দেহের উদ্রেক করলো। তাহলে কি ইয়াহিয়া খান তার ক্ষমতাকে ফাঁকাফোক্তভাবে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছেন? গণপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করে যথাশীঘ্র সম্ভব ব্যারাকে ফিরে যাওয়ার প্রতিজ্ঞা কি তিনি আর রক্ষা করবেন না? জনাব প্রেসিডেন্ট কিন্তু সবসময় বলতে থাকলেন, ক্ষমতা হস্তান্তর করে ব্যারাকে ফিরে যাওয়াই তাদের লক্ষ্য। ইয়াহিয়ার শাসনকাল বেসামরিক আমলা, বিশেষ করে সিএসপি অফিসারদের জন্য ছিল এক কালো অধ্যায়। জেনারেল ফিরজাদা এবং তার নেতৃত্বাধীন সিএমএলএ অফিসের দুজন সুপার সেক্রেটারি জেনারেল রহিম ও জেনারেল করিমের প্ররোচনায় ৩০৩ জন সিএসসি অফিসারকে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হয়। এদের মধ্যে অনেক প্রবীণ ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। দুর্নীতির অভিযোগ আনলেও কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। এমনকি চাকরিচ্যুত অফিসাররা তাদের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগের সত্যতা ও অসত্যতা প্রমাণের সুযোগ হতেও বঞ্চিত হন। চাকরিচ্যুত অফিসারদের কয়েকজন পরবর্তীকালে নির্দোষ প্রমাণিত হওয়ায় আবার চাকরি পুনর্বহাল হতে সক্ষম হয়। পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি পাকিস্তানের শাসক গোষ্ঠীর হীন মনোভাব, বিদ্বেষ, অসম আচরণ, বঞ্চনা জনমনে সৃষ্টি করে প্রচন্ড বিক্ষোভ। এই বিক্ষোভের আগুনকে প্রশমিত করতে এবং বাঙালিদের কিছুটা খুশি করতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কতকগুলো পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি ৬ জন বাঙালি সিএসপি অফিসারকে কেন্দ্রীয় প্রশাসনে সেক্রেটারি পদে নিয়োগ করেন। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে নির্দেশ দেন, যখনই কোনো সিনিয়র পোস্ট খালি হবে সেখানে বাঙালিদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করা হবে। তার নির্দেশে বাঙালিদের জন্য সামরিক বাহিনীতে নিয়োগের কোটা দ্বিগুণ করা হয়। বাঙালিদের মনে পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত করার জন্য প্রেসিডেন্টের আন্তরিকতা ও সৎ প্রচেষ্টা প্রশংসনীয় হলেও কালের পরিপ্রেক্ষিতে ঘটনা প্রবাহ তখন অনেক এগিয়ে গেছে। পুরো বাঙালি জাতি 1969 সালে ভাবছে মাত্র একটি দাবির কথা, স্বাধিকার অথবা স্বাধীনতা। এই অবস্থায় প্রেসিডেন্টের পদক্ষেপগুলোকে বাঙালিরা গ্রহণ করে যৎসামান্য অনুদান হিসেবে আজ যেখানে সমগ্র বাঙালি জাতি চাইছে স্বাধিকার অথবা স্বাধীনতা, সেখানে এই ধরনের সামান্য অনুদানে বাঙালি জাতির সংগ্রাম থেকে সরে আসবেই না। আগস্ট মাসের মধ্যেই প্রেসিডেন্ট তার মন্ত্রিসভা গঠন করে। সদস্যদের মধ্যে প্রায় সবাই ছিলেন বয়সে প্রবীণ। পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয় একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, একজন প্রাক্তন চিফ জাস্টিস, তথাকথিত বাস পরিবারের একজন, জমিদারদের মতো থেকে একজন এবং শিল্পপতিদের মতো থেকে একজন। পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হয় 2 জন প্রাক্তন সিএসসি অফিসার, একজন রাজনীতিবিদ, একজন বেসরকারি খাতের ব্যবসাদার এবং একজন শিক্ষাবিদ। ইয়াহিয়া খানের নতুন মন্ত্রিসভা জনগণের মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে ব্যর্থ হয়। যে কোনো সামরিক শাসনাধীন মন্ত্রিসভার মতো ইয়াহিয়ার মন্ত্রিসভার ক্ষমতাও ছিল অতি সীমিত। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্তের ক্ষমতা কোনো মন্ত্রীরই ছিল না। সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতো প্রেসিডেন্ট ও তার কিচেন ক্যাবিনেট। মন্ত্রীগণ আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত থাকলেন। সভা সমিতি, ফিতা কাটার অনুষ্ঠান, নিমন্ত্রণ রক্ষা করে খুশি ছিলেন মন্ত্রী মহোদয়গণ। তাদের মন্ত্রিত্ব বুঝিয়ে রাখার জন্য তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্টের অনুগ্রহের উপর। তাই প্রেসিডেন্টকে খুশি রাখাই ছিল তাদের প্রধান কর্তব্য। জেনারেল ইয়াহিয়া খান যখন ক্ষমতা দখল করে তখন দেশে জটিল রাজনৈতিক সাংবিধানিক সমস্যার আবর্তে নিমজ্জিত। আর্থসামাজিক অবস্থারও চরম অবনতি ঘটেছে। দেশের অখণ্ডতাই শুধু নয়, জাতীয় অর্থনীতির বিপর্যয়ের সম্মুখীন। সার্বিক এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা এবং সামর্থ্য কোনোটাই এই সরকারের ছিল না। যে কোনো সামরিক সরকারের সফলতার জন্য 2টি বিশেষ প্রয়োজন, সেটি হলো জনপ্রিয়তা। তাছাড়া শহরভিত্তিক বুদ্ধিজীবী আমলাতন্ত্র, ব্যবসায়িক সম্প্রদায় এবং অন্যান্য শক্তিশালী চাপ প্রয়োগকারী সম্প্রদায়ের সহযোগিতা লাভ করাও বিশেষ প্রয়োজন। ইয়া সরকারের উল্লেখিত জনসমর্থন এবং শহরভিত্তিক শক্তিশালী সম্প্রদায়গুলোর সহযোগিতা এ দুটোরই একটুও ছিল না। তদুপরি জান্তার মধ্যেও ছিল ক্ষমতার কুণ্ঠ। সর্বোপরি আইয়ুব খানের মতো জেনারেল ইয়াহিয়া সমগ্র সেনাবাহিনীর একচ্ছত্র অধিপতিও ছিলেন না। এসব কিছু মিলিয়ে ইয়াহিয়া সরকার ছিলেন মূলত একটি দুর্বল অস্থায়ী সরকার। ইতিমধ্যে জাতীয় পরিসরে অর্থনৈতিক উন্নয়ন ও সুষম বণ্টনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। বেশিরভাগ রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ মনে করেন প্রচলিত ধনতান্ত্রিক অবকাঠামোতে অর্থনৈতিক উন্নতি আর সম্ভব নয়। তারা দাবি তুলেন মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনগুলো সরকারের নিশ্চিত করতে হবে। এর জন্য তারা সোচ্চার হয়ে ওঠেন অর্থসামাজিক অবকাঠামোর আমূল পরিবর্তনের পক্ষে, কিন্তু সেটা সম্ভব ছিল না।
বৈপ্লবিক পরিবর্তন সাধনের মাধ্যমে ইয়াহিয়া সরকারের পক্ষে সময়ের এই চাহিদা পূরণ করা ছিল অসম্ভব এক প্রত্যাশা। তবুও সীমিত ক্ষমতাধারী ইয়াহিয়া খান ঘোষণা করলেন, আমাদের এই অবস্থায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হওয়া ছাড়া অন্য কোনো গতি নেই। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে না পারলেও অর্থনৈতিক উন্নয়নের সব প্রচেষ্টাই ব্যর্থ হবে। সামাজিক ব্যবধান অবশ্যই কমিয়ে আনতে হবে। গরিব ও বড়লোক শ্রেণীর মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে সামাজিক অস্থিরতা, প্রতিহিংসা ও দ্বন্দ্বের অবসান ঘটানো যাবে না। ফলে কোনো প্রকার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে না। সুপরিকল্পিত অর্থনীতির মানে হচ্ছে সর্বপরিসরে সাধারণ জনগণের জীবিকার মান উন্নত করা এবং শুধুমাত্র সুবিধাভোগী শ্রেণীর স্বার্থের পরিবর্তে সাধারণ জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রদান করা। বাস্তবে এই নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন। সামান্য কিছু কসমেটিক পরিবর্তনের মাধ্যমে ফলপ্রসূ করা কিছুতেই সম্ভব ছিল না। ইয়াহিয়া সরকার 1969 থেকে 70 এবং 70 থেকে 71-এর বাজেটে শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক ধার্য করে দেয় এবং স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে দেয়। ইতিমধ্যে বৈদেশিক সাহায্যের পরিমাণও কমে আসে অভ্যন্তরীণ সঞ্চয়ের হার। ফলে প্ল্যানিং কমিশনকে বাজেট বরাদ্দে রদবদল করতে হয়। 1969-এর গণ আন্দোলন ও বাঙালিদের পশ্চিমা বিরোধী ক্ষোভের একটি প্রধান কারণ ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য। দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার ফলে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে। দেশি বিদেশি বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন, পাহাড় সমানে এই বৈষম্য দূর করতে না পারলে পাকিস্তানকে এক রাখা যাবে না। কিন্তু পাকিস্তানকে এক রাখার জন্য অসামান্য রাজনৈতিক এবং অর্থনৈতিক ত্যাগ স্বীকার করতে হবে পশ্চিম পাকিস্তানকে। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কি তার জন্য প্রস্তুত? শাসক গোষ্ঠীর এই সদিচ্ছা থাকলেও রাতারাতি এই বৈষম্য দূরীভূত করা অবাস্তব। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণের কাছে পশ্চিম পাকিস্তানের এই সদিচ্ছা কতটুকু বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য? এই অবস্থার মধ্যে ইয়াহিয়ার সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হয় চতুর্থ পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের। শেখ মুজিব প্রথমত এর প্রতিবাদ করেন। তার যুক্তি ছিল, অস্থায়ী সরকার হিসেবে ইয়াহিয়া সরকারের সুদূর প্রসারী পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের কোনো অধিকার নেই। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, অর্থনীতিকে সচল রাখার জন্য এবং বিদেশি সাহায্যের দ্বারা প্রবহমান রাখার জন্য পরিকল্পনা প্রয়োজন। ফলে 1970 সালের 3 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির সভাপতিত্বে। অধিবেশনের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মনোনীত মন্ত্রীদের মধ্যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যাপারে মতপার্থক্য দেখা দেয়। বিতর্কের এক পর্যায়ে রাষ্ট্রপতি বাধ্য হয়ে 2টি নীতি নির্ধারক ফরমান জারি করেন। তিনি কমিটির সদস্যবৃন্দকে নির্দেশ দেন, 1. সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 2. আঞ্চলিক বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে হবে। প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী পাঁচশালা পরিকল্পনার একটি খসড়া প্রণয়ন করা হয়। সেটা পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনীতিবিদদের নিয়ে গঠিত আলাদা প্যানেলের কাছে পেশ করা হয় তাদের মতামত জানার জন্য। অর্থনীতিবিদদের মতামত সহ 2টো প্যানেল থেকে রিপোর্ট পেশ করা হয় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে। রিপোর্ট 2টি ছিল বিপরীতধর্মী। 1970 সালে 2 জুন কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হয় পাঁচশালা পরিকল্পনা চূড়ান্ত করার জন্য। অধিবেশনের রিপোর্ট 2টির উপর প্রচন্ড তর্ক বিতর্ক হয়। ফলশ্রুতিতে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ আরো বেশি তীব্র হয়ে ওঠে। অনেক বাকবিতণ্ডার পর 1970 সালের জুনের শেষাশেষি চূড়ান্ত চতুর্থ পাঁচশালা পরিকল্পনা প্রণীত হয় এবং জাতীয় ইকোনমিক কাউন্সিলে সেটা গৃহীত হয়। গৃহীত পরিকল্পনায় আর্থিক বরাদ্দ ছিল নিম্নরূপ: সরকারি খাত পূর্ব পাকিস্তান 2,940 কোটি, পশ্চিম পাকিস্তান 1,960 কোটি, মোট 4,900 কোটি। বেসরকারি খাত পূর্ব পাকিস্তান 1,000 কোটি, পশ্চিম পাকিস্তান 1,600 কোটি, মোট 2,600 কোটি। চতুর্থ পাঁচশালা পরিকল্পনার উদ্দেশ্য ছিল ক্রমান্বয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনা এবং পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় বাড়িয়ে তোলা। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কর্তৃক এর চূড়ান্ত বরাদ্দের বিরোধিতা করেন ডক্টর এম এ মালেক এবং জনাব আহসানুল হক ছাড়া মন্ত্রী পরিষদের বাকি 3 জন বাঙালি মন্ত্রী। পশ্চিম পাকিস্তানি মন্ত্রীরা অভিমত প্রকাশ করেন, অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে এই ধরনের আর্থিক বরাদ্দ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। জাতীয় ইকোনমিক কাউন্সিল 2 জুন 1970 সালে যে বাৎসরিক প্ল্যান
1970 থেকে 71 চূড়ান্ত করে। তার জোর বিরোধিতা করেন মন্ত্রী পরিষদের তিনজন বাঙালি, জনাব জি.ডব্লিউ. চৌধুরী, জনাব হাফিজ উদ্দিন এবং জনাব শামসুল হক। তারা ওই মত প্রকাশ করেন, বাৎসরিক প্ল্যানের লক্ষ্য চতুর্থ ফাঁসলা পরিকল্পনার লক্ষ্যের সম্পূরক নয়। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং মাথাপিছু আয় বৃদ্ধির আন্তরিকতা সেই বাৎসরিক প্ল্যানে প্রতিফলিত হয়নি বিধায় এই প্ল্যান গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালি তিনজন মন্ত্রীর যুক্তি সম্পন্ন এই প্রতিবাদকে উপেক্ষা করে প্ল্যানিং কমিশনকে বাৎসরিক প্ল্যানের প্রস্তাবগুলি বাস্তবায়নের আদেশ দেন। ফলে জনাব জি.ডব্লিউ. চৌধুরী, জনাব হাফিজ উদ্দিন এবং জনাব শামসুল হক সম্মিলিতভাবে জেনারেল ইয়াহিয়া খানকে লিখিতভাবে জানান, অতি অন্যায়ভাবে বাৎসরিক বাজেটে পূর্ব পাকিস্তানের জন্য বৈষম্যমূলক আর্থিক বরাদ্দের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানাচ্ছি। এই ধরনের অন্যায় মেনে নিয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা জানতেন যে ইয়াহিয়া খান অতি সহজেই তাদের অব্যক্তি দিতে পারেন, তবুও তারা ভেবেছিলেন তাদের সম্মিলিত পদত্যাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাকি দুজন বাঙালি মন্ত্রীর পদত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। মন্ত্রী পরিষদ থেকে সব বাঙালিদের একসাথে পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসাবে রাজনৈতিক আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। ইয়াহিয়া খান বাধ্য হবে তার মন্ত্রিসভা ভেঙে দিতে। পূর্ব পাকিস্তানের সংবাদপত্রগুলি সোচ্চার হয়ে বলতে পারবে যে ইয়াহিয়া খানের দ্বারা নিযুক্ত মন্ত্রীরাও আজ তার সরকারের বাঙালি বিরোধী মনোভাব সমালোচনার মুখর হয়ে উঠেছে। অন্যায় বৈষম্যমূলক আচরণের বিরোধিতায় তারা পদত্যাগে বাধ্য হয়েছেন। এ অবস্থায় অত্যন্ত আকস্মিকভাবে প্রেসিডেন্ট আলোচনার জন্য ডেকে পাঠালেন জনাব জি.ডব্লিউ. চৌধুরী, জনাব হাফিজ উদ্দিন এবং জনাব শামসুল হক তিনজনকেই। বৈঠকে তিনি তাদের আশ্বস্ত করে বললেন, অতি সত্বর তিনি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের জরুরি বৈঠকে তলব করবেন।